ইরানে আবারও বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা। কুয়েত, বাহরাইন ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত। তেহরানের সমঝোতায় আগ্রহী ইরান, দাবি হোয়াইট হাউসের। হরমুজ প্রণালীর পর বাব আল মানদেব বন্ধের হুঁশিয়ারি ইরানের। লোহিত সাগরেও জ্বালানি সরবরাহ সংকটের আশঙ্কা। সৌদি আরবের তেল স্থাপনায় হামলার হুমকি হাউথি নেতার। যোগ্য দল হিসেবে শিরোপার মঞ্চে আর্জেন্টিনা, ফাইনালেও জ্বলে ওঠার অপেক্ষায় মেসি, লাউতারোরা ছাড় দেবে না ইয়ামানের স্পেনও। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘিরে আবারও বেড়েছে উত্তেজনার পারদ। বৃহস্পতিবার ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস, চাবাহার বিভিন্ন এলাকায় টানা ষষ্ঠ রাতের মতো দফায় দফায় হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। সামরিক স্থাপনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন, বিমানবন্দর ও ব্রিজ। আহত অন্তত 9 জন। জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনার লক্ষ্যবস্তু বানানোর দাবি করেছে তেহরান। সমঝোতায় পৌঁছতে ইরান এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও তীব্র হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে টানা ষষ্ঠ রাতের মতো সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। ইরানি গণমাধ্যম জানায়, হামলার পর কেশম দ্বীপ, বন্দর আব্বাস, চাবাহার সহ বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে ইরানের একটি বন্দরের দিকে এগোতে থাকা তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটিকে অকেজো করে দেয়ারও দাবি করেছে মার্কিন বাহিনী। তবে থেমে নেই ইরানও। মার্কিন হামলার জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে তেহরান। এরই মধ্যে সংঘাত আরও বিস্তৃত হলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার দাবি, বিদ্যুৎ কেন্দ্র, সেতু ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন। সামরিক উত্তেজনার মধ্যেও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকার দাবি করেছে ওয়াশিংটন। হোয়াইট হাউস জানায়, তেহরান এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, মার্কিন সামরিক অভিযানে বড় ধরনের ক্ষতির মুখে পড়ায় ইরান চুক্তির পথেই এগোতে চাইছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিযোগ করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে দিতে ইসরায়েল সরকার অর্থায়নের মাধ্যমে বিভিন্ন প্রচারণা চালিয়ে যাচ্ছে। একই সময়ে কাতার ও সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেয়ার বিষয়ে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনকে মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। চলমান উত্তেজনার মধ্যে হামলার আশঙ্কায় ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে বাগদাদের যুক্তরাষ্ট্রের দূতাবাস। একই সঙ্গে নিরাপত্তা হুমকির কারণে ইরাকের উত্তরাঞ্চলের বৃহত্তর খোরমুর গ্যাস ক্ষেত্রের উৎপাদন সাময়িকভাবে বন্ধ করেছে পরিচালনাকারী প্রতিষ্ঠান। নাসরিন রুমি, সময় সংবাদ। হরমুজ প্রণালীর পর এবার লোহিত সাগরেও জ্বালানি সরবরাহে বড় সংকটের আশঙ্কা। যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা চালালে বাব আল মানদেব প্রণালী বন্ধের প্রস্তুতি নিতে হাউথিদের নির্দেশ দিয়েছে তেহরান। একাধিক সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এরই মধ্যে সৌদি আরবের তেল স্থাপনায় হামলার হুমকি দিয়েছেন হাউথি নেতা আব্দুল মালিক আল হাউথি। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে বাড়ছে উদ্বেগ। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার মধ্যেই এবার লোহিত সাগরের গুরুত্বপূর্ণ জলপথ বাব আল মানদেব প্রণালী বন্ধের হুমকি সামনে এসেছে। 3টি সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা চালালে এই জলপথ বন্ধের প্রস্তুতি নিতে ইয়েমেনের হাউথি বিদ্রোহীকে নির্দেশ দিয়েছে তেহরান। সূত্রগুলোর দাবি, ইরানের শীর্ষ নেতৃত্বের পর্যায়ে এ নিয়ে আলোচনা হয়েছে এবং বার্তাটি এরই মধ্যে গোষ্ঠীটির কাছে পৌঁছেও গেছে। তবে এ বিষয়ে এখনো
কোনো মন্তব্য করেনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বা হাউথি মুখপাত্র। গোষ্ঠীটির ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে হাউথিরা। প্রতিবেদনের তথ্য অনুযায়ী হোদেইদা উপকূল, এডেন সাগর এবং বাব আল মানদেব প্রণালীর আশপাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। এখন শুধু চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় আছে তারা। জানা যায়, প্রণালী বন্ধের সিদ্ধান্তে সরাসরি ভূমিকা রাখবেন ইয়েমেনে অবস্থানরত ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর প্রতিনিধিরা। এমন পরিস্থিতিতে সৌদি আরবকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন হাউথি নেতা আব্দুল মালিক আল হাউথি। টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, রিয়াদ সংঘাতে আরও জড়িয়ে পড়লে দেশটির তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো হাউথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বৈধ লক্ষ্যবস্তু হবে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী এরই মধ্যে অচল থাকায় বাব আল মানদেবেও অস্থিরতা তৈরি হলে মধ্যপ্রাচ্যের দুটি গুরুত্বপূর্ণ জ্বালানি পথ একই সঙ্গে ঝুঁকিতে পড়বে। লোহিত সাগরের এই রুট দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি বড় অংশ পরিবাহিত হয়। ফলে বাব আল মানদেবে হামলা বা জাহাজ চলাচল ব্যাহত হলে তেলের বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থায়ও বড় ধাক্কা আসতে পারে বলেও আশঙ্কা তাদের। নাসরিন রুমি, সময় সংবাদ। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভকে অপসারণের সিদ্ধান্তে দেশ জুড়ে বিক্ষোভে নেমেছেন শত শত মানুষ। রাজধানী কিয়েভ সহ কয়েকটি শহরে রাস্তায় নেমে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা। সেনাপ্রধান এবং চিফ অব জেনারেল স্টাফকে বদলানোর প্রস্তাবে রাজি না হওয়াতেই দ্বন্দ্ব তীব্র হয় বলে জানান ফেদোরভ। তবে জেলেনস্কি বলছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জেনারেল স্টাফের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছিল সমন্বয়হীনতা। ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রেসিডেন্ট কার্যালয়ের সামনে জড়ো হন শত শত বিক্ষোভকারী। বিভিন্ন প্লেকার্ড হাতে প্রতিরক্ষা মন্ত্রীকে সরানোর প্রতিবাদে স্লোগান দেন তারা। একই ধরনের প্রতিবাদ হয়েছে ইউক্রেনের বেশ কয়েকটি শহরে। বিক্ষোভকারীদের অভিযোগ, যুদ্ধের এমন গুরুত্বপূর্ণ সময়ে জনপ্রিয় প্রতিরক্ষা মন্ত্রীকে সরিয়ে বড় ধরনের ভুল করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। চলতি বছরের জানুয়ারিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব নেন মিখাইল ফেদোরভ। এরপরই দুর্নীতি বিরোধী পদক্ষেপ, ড্রোন ভিত্তিক যুদ্ধ কৌশল, প্রযুক্তি নির্ভর সামরিক সংস্কার এবং অস্ত্র সংগ্রহ ব্যবস্থায় পরিবর্তনের জন্য ব্যাপক প্রশংসা পান তিনি। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের ড্রোন সক্ষমতা বাড়ানো এবং ক্রিমিয়ায় সাম্প্রতিক অভিযানের পেছনেও তার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। ফেদোরভ জানান, সেনাপ্রধান এবং চিফ অব জেনারেল স্টাফকে বদলানোর প্রস্তাব দিয়েছিলেন তিনি। তবে প্রেসিডেন্ট জেলেনস্কি এ প্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সামরিক নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব তীব্র হয়। যদিও জেলেনস্কি তা অস্বীকার করে বলছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জেনারেল স্টাফদের মধ্যে দীর্ঘদিন ধরেই সমন্বয়হীনতা চলছিল। তবে জনগণের প্রতিক্রিয়া এবং পরিস্থিতি বিবেচনায় রাখছেন বলে জানান প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে, যুদ্ধের মধ্যে ইউক্রেনের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের এই প্রকাশ্য মতবিরোধ কেবল দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের কৌশল ও নেতৃত্ব নিয়েও নতুন প্রশ্ন তৈরি করছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। একের পর এক বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন অঞ্চল। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে 2 শতাধিক মানুষকে উদ্ধার করেছে উদ্ধারকারী দল। 59টি কাউন্টিতে এখনও বন্যার সতর্কতা জারি রয়েছে। ঝোড়ো বাতাস আর বৃষ্টিতে ভোগান্তিতে চিলির বাসিন্দারা। উপড়ে গেছে গাছপালা। উত্তাল সাগর। রাশিয়ায় উরাল অঞ্চলেও প্লাবিত হয়েছে 4 শতাধিক বাড়িঘর। আবারও ভয়াবহ বন্যার কবলে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য। কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে গুয়াদালুপে নদীর পানি হঠাৎ বেড়ে গিয়ে তলিয়ে গেছে সড়ক, বসতি ও যানবাহন। এ পর্যন্ত পানিতে ডুবে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নৌকা ও হেলিকপ্টারের সাহায্যে বহু মানুষকে উদ্ধার করেছে জরুরি উদ্ধারকারী দল। অর্ধশতাধিক কাউন্টিতে এখনও বন্যার ঝুঁকি বহাল রয়েছে। একই সঙ্গে অ্যারিজোনা ও ইউটার বিভিন্ন এলাকাতেও আকস্মিক বন্যার আশঙ্কায় বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত চিলির মধ্য ও দক্ষিণাঞ্চল। বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেড়ে যাওয়ায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এরই মধ্যে ঝোড়ো বাতাসে উপড়ে গেছে গাছপালা। সাগর উত্তাল থাকার পাশাপাশি অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। ভূমিধস, নদ নদীর পানি বৃদ্ধি এবং আকস্মিক বন্যার আশঙ্কায় নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
অন্যদিকে রাশিয়ার উরাল অঞ্চলেও থামছে না দুর্যোগ। প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ভেরধলোভস্ক অঞ্চলের শত শত বাড়িঘর প্লাবিত হয়েছে। অনেক পরিবারকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। একই সময়ে পার্ম অঞ্চলে ভারী বৃষ্টিতে রেলপথের বাঁধ ধসে একটি মালবাহী ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নাসরিন রুমি, সময় সংবাদ। এবার ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফাইনালে এবার ফিনালিসিমার উত্তাপ। যদিও আর্জেন্টিনার ফুটবলাররা তা নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছেন না। যেভাবে দলগত পারফরমেন্সে ইংল্যান্ডকে হারিয়েছে আলবিসেলেস্তেরা, স্পেনের বিপক্ষে শিরোপার মঞ্চেও তা ধরে রাখতে চায় তারা। যোগ্য দল হিসেবে আর্জেন্টিনা ফাইনালে জায়গা করে নিয়েছে বলে মনে করেন মেসি, লাউতারোরা। যুক্তরাষ্ট্র থেকে SM ইকবালের রিপোর্ট। Yéndome bien, la última Copa América me 1986 বিশ্বকাপে 2 গোল করে ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে ফকল্যান্ড ওয়ারের প্রতিশোধ নিয়েছিলেন দিয়াগো মারাদোনা। ঠিক তার 4 দশক পর লিওনেল মেসির 2 অ্যাসিস্টে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেছে ইংল্যান্ড। আর্জেন্টিনার এই জয়ের পেছনে ইংল্যান্ডের অবদানও কিন্তু কম নয়। 55 মিনিটে গর্ডনের দুর্দান্ত একটা গোলে এগিয়ে যায় থ্রি লায়ন্স। তারপরে আসলে মূল ভুলটা করে বসেন থমাস টুশেল। কৌশল বদল করে তিনি চলে যান লো ব্লকে। মিডফিল্ডাররাও লো ব্লকে গিয়ে আর্জেন্টিনাকে আক্রমণ করার বদলে তারা আর্জেন্টিনার আক্রমণগুলো প্রতিহত করার চেষ্টা করেছে এবং এই সুযোগটাই লিওনেল স্ক্যালোনি টিম দুর্দান্তভাবে কাজে লাগিয়েছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লাউতারো মার্তিনেজ এবং লিওনেল মেসিরা এই কথাটাই কিন্তু বারবার বলেছেন। 4 años, duela quien le duela, digan lo que digan. এই বিশ্বকাপের জন্য আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছি। গেল ডিসেম্বর থেকে আমি 2 বেলা করে অনুশীলন করেছি। ভালো একটা ম্যাচ হয়েছে। আমার মনে হয় যথেষ্ট যোগ্য দল হিসেবেই বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। Es para poco y este grupo ইংলিশ টিম ম্যানেজমেন্ট তাদের মিডফিল্ডারকে উঠিয়ে নিয়ে তারা ডিফেন্সে আরো শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছিলেন। তখন কিন্তু লিওনেল স্ক্যালোনি তার ডিফেন্ডারকে উঠিয়ে তিনি আক্রমণ ভাগে লাউতারো মার্তিনেজকে নামান। স্পেশালি জোনাল মার্কিং এর কথা যদি বলি বা রাইট সাইডের যে কথাটা বলি, যেখানে লিওনেল মেসি স্পেস ক্রিয়েট করে 2টো গোল আদায় করে নিয়েছেন, সেই জায়গাটার কথা যদি বলি, এই সুযোগটাকে তো ইংল্যান্ডই করে দিয়েছে আর্জেন্টিনাকে। অনেকেই ফিনালিসিমার কথা বলছে। আমি এভাবে ভাবতে চাই না। আমাদের পুরো ফোকাস এখন বিশ্বকাপ ফাইনাল ঘিরে। হাতে যে সময়টুকু আছে চেষ্টা করব চূড়ান্ত প্রস্তুতি নিতে। স্পেন দারুণ একটা দল, তবে এই মুহূর্তে আমরাও দারুণ ছন্দে আছি। মিক্স জোন কিংবা সংবাদ সম্মেলনে বারবারই উচ্চারিত হয়েছে, সেটা হচ্ছে বিশ্বকাপে এবার ফিনালিজিমা। এটা নিয়ে মেসি, লাউতারো মার্তিনেজ সবাইকেই প্রশ্ন করা হয়েছিল, যদিও তারা বিষয়টা এভাবে না দেখে স্পেনকে শক্ত প্রতিপক্ষ হিসেবে মানছে। তবে দিন শেষে তাদের যে কাজ, সেই কাজের প্রতি দৃষ্টি রাখছে বেশি। আটলান্টা স্টেডিয়াম থেকে SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের পক্ষে ভোট দিলেন শতাধিক ডেমোক্র্যাট। যদিও প্রস্তাবটি নাকচ করে দিয়েছে প্রতিনিধি পরিষদ। কেন্টাকি অঙ্গরাজ্যের রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি মার্কিন পররাষ্ট্র দফতরের ব্যয় সংক্রান্ত বিলের একটি সংশোধনী হিসেবে এই প্রস্তাব তোলেন। এটি 314-104 ভোটে নাকচ হয়ে যায়। 103 জন ডেমোক্র্যাট ও 1 জন রিপাবলিকান সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। এবারে প্রথম সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট প্রতিনিধিরা ইসরায়েলে কোটি কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধ করার পক্ষে অবস্থান নিয়েছেন। মাত্র 2 বছর আগে অনুরূপ একটি ভোটের মুখোমুখি হওয়ার সময় মাত্র 37 জন ডেমোক্র্যাট ইসরায়েলের সহায়তা বন্ধের পক্ষে ভোট দিয়েছিলেন। এই ভোটের মাধ্যমে গাজায় ইসরায়েলের নৃশংসতার জেরে মার্কিন প্রগতিশীল রাজনীতিকদের সঙ্গে ইসরায়েলের বাড়তে থাকা দূরত্ব আরও স্পষ্ট হয়েছে। ধর্মীয় মর্যাদা, ভক্তি আর উৎসবের আবহে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পালিত হয় রথযাত্রা। এতে সকাল থেকে ভক্তদের ঢল নামে। বৃহস্পতিবার সকালে কলকাতার অ্যালবার্ট রোডে রথযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথা মেনে রাস্তা পরিষ্কারের আনুষ্ঠানিকতার পর রথের রশিতে টান দিয়ে যাত্রার উদ্বোধন করেন তিনি।
অ্যালবার্ট রোড থেকে জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রার সুসজ্জিত রথ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ ঘুরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছায়। রথযাত্রাকে কেন্দ্র করে কলকাতার বিভিন্ন রাস্তায় ছিল কড়া নিরাপত্তা। ভক্তদের সুবিধার জন্য একাধিক জায়গায় পানি, চিকিৎসা ও স্বেচ্ছাসেবী শিবিরের ব্যবস্থা করা হয়। বাংলার অন্যতম প্রাচীন এই রথযাত্রাকে ঘিরে মেলা, কীর্তন এবং ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের দাবিতে ভারতে অনির্দিষ্টকালের অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। 19 দিনে তার ওজন কমেছে 9 কেজিরও বেশি। সোনমকে বাঁচাতে করণীয় সবকিছু করতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। এদিকে 20 জুলাই পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। 59 বছর বয়সী সোনম ওয়াংচুক গত 19 দিন ধরে দিল্লির যন্তর মন্তরে অনশন চালিয়ে যাচ্ছেন। চিকিৎসকদের তথ্য অনুযায়ী এ সময়ে তার ওজন কমেছে 9.1 কেজি। এখন তিনি শারীরিক দুর্বলতায় ভুগছেন, এমনকি অন্যের সহায়তা ছাড়া দাঁড়াতেও পারছেন না। চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, শরীরের চর্বি ক্ষয়ের পর এখন তার পেশিও ক্ষয় হতে শুরু করেছে। পরবর্তী ধাপে অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। সোনমকে বাঁচাতে চিকিৎসা সহ যা যা করণীয় তার সবকিছু করতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। অনলাইন ভিত্তিক ব্যঙ্গাত্মক সংগঠন ককরোচ জনতা পার্টির আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এই অনশনে যোগ দেন ওয়াংচুক। তাদের মূল দাবি, মেডিকেল ভর্তি পরীক্ষা নিট ইউজি 2026-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার আনা। তবে সরকার এখনও আন্দোলনকারীদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক সংলাপে বসেনি। ওয়াংচুক ভারতের লাদাখ অঞ্চলের অন্যতম পরিচিত শিক্ষাবিদ ও উদ্ভাবক। 2018 সালে তিনি র্যামন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হন। বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র 3 ইডিয়টসের মূল অনুপ্রেরণাও ছিলেন তিনি। তার শারীরিক অবস্থার অবনতির পর কংগ্রেস নেতা শশী থারুর, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, অভিনেত্রী জিনাত আমান সহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অনশন ভেঙে সুস্থ হয়ে নতুনভাবে আন্দোলনে ফেরার আহ্বান জানান। একই সঙ্গে 1800-র বেশি শিল্পী, লেখক, শিক্ষাবিদ ও অধিকার কর্মীও এ আহ্বানে সমর্থন জানিয়েছেন। তবে এখনই অনশন ভাঙার কোনো ইঙ্গিত দেননি সোনম ওয়াংচুক। তার কথায়, যে পথ তিনি শুরু করেছেন সেটিকে যৌক্তিক পরিণতিতে পৌঁছাতে চান। আগামী 20 জুলাই পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। রাইসা জান্নাত, সময় সংবাদ। 3 দশকের অপেক্ষার পরও মেলেনি মরদেহ, মেলেনি ন্যায় বিচার। অবশেষে আদালতের এক ঘোষণায় সরকারি নথিতে মৃত হলেন কাশ্মীরের এক নিখোঁজ ব্যক্তি, কিন্তু মিলল না মরদেহের ঠিকানা। একটি মৃত্যু সনদ আবারও সামনে আনছে ভারত শাসিত কাশ্মীরের হাজারো গুম, অচিহ্নিত কবর আর বিচারহীনতার দীর্ঘ ইতিহাস। 1997 সালের জুলাই শ্রীনগরের কাঠ ব্যবসায়ী আব্দুল রশিদ ওয়ানিকে বাজারে যাওয়ার পথে সেনাবাহিনী হেফাজতে নেয়। সেদিন রাতে পরিবারের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তার, কিন্তু তিনি আর ফেরেননি। প্রায় 29 বছর পর আদালত জানান, সেনাবাহিনীর এক মেজরের হেফাজতেই তাকে হত্যা করে মরদেহ গোপন করা হয়। আদালতের নির্দেশে এবার প্রথমবারের মতো ওয়ানির মৃত্যুর সনদ ইস্যুর পথ খুলেছে। তবে আজও জানা যায়নি কোথায় তার দেহাবশেষ। এই রায়কে কাশ্মীরে জোরপূর্বক গুমের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন মানবাধিকার কর্মীরা। তাদের মতে 1989 সালের পর থেকে সহিংসতার মধ্যে অন্তত 8000 মানুষ নিখোঁজ হয়েছেন। অনেকের পরিবার এখনও জানেন না তাদের স্বজন জীবিত নাকি মৃত। কাশ্মীরে এসব নারীদের বলা হয় হাফ উইডো বা অর্ধ বিধবা, যারা স্বামীর মৃত্যুর নিশ্চিত প্রমাণ না পাওয়ায় শোকও সম্পূর্ণ করতে পারেন না। গুমের অভিযোগের সঙ্গে বারবার উঠে এসেছে অচিহ্নিত গণকবরের বিষয়টিও। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন দুর্গম এলাকায় 2700-র বেশি অচিহ্নিত কবর রয়েছে। 2011 সালে কাশ্মীরের মানবাধিকার কমিশনও বহু কবরের অস্তিত্ব নিশ্চিত করে জানায়, বেশিরভাগ মরদেহের পরিচয় সরকারের কাছেও নেই। ডিএনএ পরীক্ষার সুপারিশ করা হলেও তা আর বাস্তবায়িত হয়নি। 2019 সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর সেই মানবাধিকার কমিশনও বিলুপ্ত হয়ে যায়।
ভারত সরকার বরাবরই বলে এসেছে এসব কবরের বেশিরভাগই সংঘর্ষে নিহত অজ্ঞাত বিদ্রোহীদের। অনেক নিখোঁজ ব্যক্তি পাকিস্তানে চলে গেছেন বলেও দাবি করেছে নয়াদিল্লি। তবে ভুক্তভোগী পরিবারগুলোর প্রশ্ন একটাই, স্বজন যদি আর বেঁচে নাও থাকেন অন্তত তাদের মরদেহ কোথায়? প্রায় 3 দশক পর একটি মৃত্যু সনদ সেই প্রশ্নের উত্তর দিতে পারেনি। আরও নতুন করে মনে করিয়ে দিল কাশ্মীরের বহু পরিবারের কাছে যুদ্ধ শেষ হয়নি, তারা এখনো অপেক্ষা করছে সত্য, ন্যায় বিচার আর স্বজনের শেষ ঠিকানার। নাদিম মারজান, সময় সংবাদ। মিয়ানমারের উপকূলে 2 নৌকাডুবির ঘটনায় 5 শতাধিক রোহিঙ্গার প্রাণহানির আশঙ্কা জাতিসংঘের। স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এক যৌথ বিবৃতিতে জানায়, জুনের শেষের দিকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে যাত্রা করা 2টি নৌকায় 500 জনের বেশি যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই রোহিঙ্গা জনগোষ্ঠীর। যাত্রীদের মধ্যে বাংলাদেশের শরণার্থী শিবির থেকে আসা রোহিঙ্গারাও ছিলেন বলেও উল্লেখ করা হয়। হতাহতের সংখ্যা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা না গেলেও সম্ভাব্য প্রাণহানির ঘটনায় সংস্থা দুটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আলজেরিয়ায় একটি এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 11 জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 19 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে দেশটির সিভিল ডিফেন্স, দমকল ও উদ্ধারকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। আগুন নেভাতে ঘটনাস্থলে 10টি ফায়ার ইঞ্জিন ও 16টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেব্বুন। আহতদের দেখতে রাজধানীর 2টি হাসপাতালে যান প্রধানমন্ত্রী সিফি গরিব। পাশাপাশি কেন্দ্রটিতে থাকা বিশেষ চাহিদা সম্পন্ন 5 জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। মালাক্কা প্রণালী এড়িয়ে নতুন বাণিজ্য মানচিত্র আঁকছে চীন। একটি মাত্র নৌপথের ওপর নির্ভরতা কমাতে একের পর এক অর্থনৈতিক করিডোর, বন্দর, রেলপথ ও পাইপলাইনে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে বেইজিং। প্রশ্ন উঠছে, এতে কি শুধু বাণিজ্যের কৌশল নাকি ভবিষ্যৎ ভূরাজনৈতিক সংঘাতের প্রস্তুতি? বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ মালাক্কা প্রণালী মধ্যপ্রাচ্য, আফ্রিকা কিংবা লাতিন আমেরিকা থেকে পূর্ব এশিয়া যাওয়া বিপুল পরিমাণ তেল, গ্যাস ও পণ্য এই প্রণালী দিয়েই চলাচল করে। চীনের আমদানি করা জ্বালানির বড় অংশ এই পথের উপর নির্ভরশীল। কিন্তু সংকীর্ণ এই জলপথে যুদ্ধ, অবরোধ কিংবা ভূরাজনৈতিক উত্তেজনা দেখা দিলে চীনের শিল্প উৎপাদন, জ্বালানি নিরাপত্তা ও রপ্তানি সবকিছুই একসঙ্গে চাপে পড়তে পারে। এই আশঙ্কা কি বেইজিং বহু বছর ধরে মালাক্কা ডিলেমা নামে বিবেচনা করে আসছে। এই ঝুঁকি থেকেই চীনের নতুন কৌশল করিডর হেজিং, মানে সমুদ্রপথের পাশাপাশি এমন একাধিক বিকল্প সংযোগ গড়ে তোলা যাতে একটি পথ বন্ধ হলেও পুরো সরবরাহ ব্যবস্থা থেমে না যায়। মিয়ানমারের কিয়াকফিউ বন্দর থেকে ইউনান পর্যন্ত তেল গ্যাস পাইপলাইন, পাকিস্তানের গোয়াদর বন্দর থেকে শিনজিয়াং পর্যন্ত চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর, মধ্য এশিয়া হয়ে ইউরোপের রেল সংযোগ সবই এই একই কৌশলের অংশ। বিনিয়োগকারী যেমন ঝুঁকি কমাতে সব অর্থ এক জায়গায় রাখেন না, তেমনি চীনও এখন সব বাণিজ্য, জ্বালানি একটিমাত্র পথে নির্ভরশীল রাখতে চাইছে না। তবে বিষয়টি শুধু অর্থনীতির নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ভূরাজনীতিও। তাই তাইওয়ানকে ঘিরে উত্তেজনা, দক্ষিণ চীন সাগরে প্রতিদ্বন্দ্বিতা, ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র তার মিত্রদের শক্তিশালী নৌ উপস্থিতি, সব মিলিয়ে বেইজিং এমন একটি সরবরাহ নেটওয়ার্ক গড়ে তুলতে চাইছে যা সংকটের সময়ও সচল থাকবে। গত 1 দশকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বন্দর, রেলপথ, সড়ক ও জ্বালানি অবকাঠামো নির্মাণে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে চীন। এই কৌশলে লাভবান হতে পারে পাকিস্তান, মিয়ানমার, মধ্য এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশ। একই সঙ্গে ভারত মহাসাগর ও ইউরেশিয়ায় আরও শক্তিশালী হবে চীনের অর্থনৈতিক উপস্থিতি। অন্যদিকে ভারত, যুক্তরাষ্ট্র এবং মালাক্কা কেন্দ্রিক কৌশলগত বাস্তবতাও নতুন করে হিসাব কষতে বাধ্য হবে। প্রশ্ন হচ্ছে, এই নতুন কৌশলে বাংলাদেশের অবস্থান কোথায়? বিশ্লেষকদের মতে বঙ্গোপসাগরকে ঘিরে চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বাংলাদেশের গুরুত্ব বাড়ছে। একসময় ভারতকে নিয়ে প্রস্তাবিত BCIM করিডর রাজনৈতিক কারণে থমকে গেলেও এখন বেইজিং বাংলাদেশ, মিয়ানমার, চীন অর্থনৈতিক করিডরের ধারণা সামনে আনছে। লক্ষ্য দক্ষিণ পশ্চিম চীনকে আরও দ্রুত বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত করা এবং আঞ্চলিক বাণিজ্য ও সরবরাহ নেটওয়ার্ককে শক্তিশালী করা।
নাদিম মারজান, সময় সংবাদ। চীনের বিখ্যাত বৌদ্ধ গুহা মন্দির কমপ্লেক্স ইউনগাং গ্রোটোসকে ঘিরে আয়োজন করা হয় এক আলোক প্রদর্শনী। এতে তুলে ধরা হয় শিল্প, ইতিহাস ও বৌদ্ধ ঐতিহ্যকে। 3D ম্যাপিং প্রযুক্তির এমন ব্যতিক্রমী আলোক প্রদর্শনী দেখে মুগ্ধ দর্শকরা। হাজার বছরের ইতিহাসে ঘেরা ইউনগাং গ্রোটোস জীবন্ত হয়ে উঠেছে আলো আর প্রযুক্তির মেলবন্ধনে। চীনের উত্তরাঞ্চলের শানসি প্রদেশের ইউসি প্রাচীন শহরে আয়োজন করা হয় এক মনোমুগ্ধকর আলোক প্রদর্শনী। আয়োজনটির উদ্দেশ্য ছিল ইউনগাং গ্রোটোসের ইতিহাস, শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা। প্রায় 10 মিনিটের এই প্রদর্শনীর কেন্দ্রবিন্দুতে ছিল একটি হোয়াইট হর্স মেসেঞ্জার নামে প্রতীকী চরিত্র। 3D ম্যাপিং প্রযুক্তির মাধ্যমে প্রাচীন শহরের দেয়ালে জীবন্ত হয়ে ওঠে স্বর্গীয় দেবদূত, বাদ্যযন্ত্র বাজানো শিল্পী, পদ্মফুলের নকশা এবং বিশাল বুদ্ধ মূর্তি। আলো, সুর আর ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ে তৈরি হয় এক অনন্য দৃশ্য। ইউনগাং গ্রোটোস চীনের দাতং শহরের কাছে অবস্থিত বিশ্বের অন্যতম বিখ্যাত বৌদ্ধ গুহা মন্দির। ৫ম শতকে উত্তর ওয়েই রাজবংশের সময় পাহাড় কেটে এর নির্মাণ শুরু হয়। এখানে রয়েছে ২৫৪টি গুহা, প্রায় ৫৯,০০০ বুদ্ধ মূর্তি এবং হাজার হাজার সূক্ষ্ম পাথরের খোদাই, যেখানে ভারত, মধ্য এশিয়া ও চীনা শিল্পকলার অনন্য মিশ্রণ ফুটে উঠেছে। এই অসাধারণ শিল্পকর্মের স্বীকৃতি হিসেবে ২০০১ সালে ইউনেস্কো ইউনগাং গ্রোটোসকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। ইশিতা আক্তার, সময় সংবাদ। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের প্রতি ইতিবাচক মনোভাব বেশি। সম্প্রতি পিউ রিসার্চের একটি জরিপে উঠে এসেছে এমন তথ্য। ৩৬টি দেশে চালানো জরিপের ফল বলছে ২৫টিতেই ওয়াশিংটনের চেয়ে বেইজিং এগিয়ে। ইতালি, স্পেন, কানাডা সহ বেশ কয়েকটি দেশে চীনের জনপ্রিয়তা রেকর্ড পর্যায়ে। অন্যদিকে জাপান, দক্ষিণ কোরিয়া, ইসরায়েলের মতো মিত্র দেশগুলোতে যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতা বেশি। বৈশ্বিক জনমতের এই পরিবর্তনকে কেবল জনপ্রিয়তার নয়, বরং পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরে বিশ্ব রাজনীতিতে আধিপত্য বিস্তার করছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে ভূ রাজনৈতিক অঙ্গনে চীনের আধিপত্য বেড়েছে। এবার জরিপেও মিলল সেই প্রমাণ। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার সম্প্রতি ৩৬টি দেশে জরিপ চালায়। নতুন জরিপ বলছে ৩৬টি দেশের মধ্যে ২৫টিতেই যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের প্রতি ইতিবাচক মনোভাব বেশি। ২০০২ সাল থেকে বৈশ্বিক জনমত পর্যবেক্ষণ করা পিউ রিসার্চ সেন্টারের ইতিহাসে এবারই প্রথম এতগুলো দেশে এমন ফল পাওয়া গেল। ফেব্রুয়ারি থেকে মে এই ৪ মাসে ৪২,০০০-এর বেশি মানুষের মতামত নিয়ে করা জরিপে দেখা যায় ইতালি, স্পেন, কানাডা, গ্রিস, ইন্দোনেশিয়া সহ অনেক দেশে চীনের গ্রহণযোগ্যতার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে এখনও বেশি সমর্থন করে এমন দেশের সংখ্যা নেমে এসেছে ৬-এ। এ তালিকায় রয়েছে ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপিন্স, পোল্যান্ড ও ইসরায়েল। জরিপে দুই পরাশক্তির শীর্ষ নেতা ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং এর প্রতিও আস্থার বিষয়টি উঠে এসেছে। সামগ্রিকভাবে দুজনের প্রতি আস্থা খুব বেশি নয়, তবে বেশিরভাগ দেশেই ট্রাম্পের তুলনায় শি জিনপিং এর প্রতি আস্থা কিছুটা বেশি দেখা গেছে। ব্যক্তিগত স্বাধীনতা রক্ষায় যুক্তরাষ্ট্রকে এখনো এগিয়ে মনে করলেও অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ক্ষেত্রে ওয়াশিংটনকে অনেক বেশি সক্রিয় বলে মনে করেন অধিকাংশ উত্তরদাতা। তুলনামূলকভাবে চীনকে কম হস্তক্ষেপকারী হিসেবে উল্লেখ করেন তারা। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অনিশ্চয়তা, সামরিক হস্তক্ষেপ এবং শুল্ক ও বাণিজ্য নীতির ওঠানামা অনেক দেশকে অস্বস্তিতে ফেলেছে। অন্যদিকে উন্নয়নশীল দেশগুলোতে অবকাঠামো, বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে ধারাবাহিকভাবে কাজ করেছে বেইজিং। ফলে চীনের ভাবমূর্তি আগের তুলনায় শক্তিশালী হয়েছে। তবে গবেষকরা বলছেন চীনের প্রতি ইতিবাচক মনোভাব বাড়লেও সেটি দেশটির রাজনৈতিক ব্যবস্থা বা শি জিনপিং এর নেতৃত্বের প্রতি নিঃশর্ত সমর্থনের প্রতিফলন নয়, বরং অনেকের কাছে চীন একটি বিকল্প শক্তি। যদিও মানবাধিকার, সংখ্যালঘুদের অধিকার এবং বেইজিং এর ক্রমবর্ধমান ভূরাজনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে। তাই বৈশ্বিক জনমতের এই পরিবর্তনকে কেবল জনপ্রিয়তার নয়, বরং পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। রাইসা জান্নাত, সময় সংবাদ।
বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির বাজারে প্রতিযোগিতা যখন তীব্র, তখন উৎপাদন সক্ষমতা বাড়াতে বড় বিনিয়োগের পথে হাঁটছে মার্সিডিজ বেঞ্জ। প্রযুক্তি ও উৎপাদন ব্যয়ের চাপ মোকাবেলায় হাঙ্গেরিতে 100 কোটি ইউরো বিনিয়োগ করছে জার্মান এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। প্রযুক্তি, উৎপাদন ব্যয় আর বৈশ্বিক প্রতিযোগিতার নতুন বাস্তবতায় নিজেদের আরও শক্তিশালী করছে মার্সিডিজ বেঞ্জ। হাঙ্গেরির কেচকেমেত কারখানায় উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করতে 100 কোটি ইউরো বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রসারণ শেষ হলে নতুন ইলেকট্রিক সি ক্লাস উৎপাদন হবে এই কারখানায়। তখন এটি হবে মার্সিডিজ বেঞ্জের ইউরোপের সবচেয়ে বড় এবং বিশ্বে দ্বিতীয় বৃহত্তম উৎপাদন কেন্দ্র। কোম্পানিটির আশা, এতে বাজার চাহিদা ও বৈশ্বিক অনিশ্চয়তার সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া সহজ হবে। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের বিভিন্ন দেশে উৎপাদন ব্যয় বেড়েছে, তবে হাঙ্গেরিতে মজুত বাড়লেও তা এখনো ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের তুলনায় কম। ফলে তুলনামূলক কম খরচে উৎপাদনের জন্য দেশটি বিদেশি বিনিয়োগকারীদের কাছে গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠছে। অন্তরা সেন, সময় সংবাদ। চীনের সিচুয়ান প্রদেশে এখনো তৈরি হয় হাত পাখা। আধুনিক প্রযুক্তির ভিড়ে এই শিল্প বাঁচিয়ে রেখেছেন বাসিন্দারা। প্রতি বছর ঐতিহ্যবাহী এই হাত পাখা তৈরি করে বিদেশে রফতানি করাই বদলে গেছে গ্রামের অর্থনীতি। বিদেশে চাহিদা বাড়ায় এখনো পুরোদমে চলছে উৎপাদন। গ্রাম বাংলার ঐতিহ্য হাত পাখা। প্রযুক্তির এই যুগে উন্নত ফ্যান আর এসির ভিড়ে এসব পাখা প্রায় হারিয়ে যেতে বসেছে। কিন্তু চীনের সিচুয়ান প্রদেশের নেইজিয়াং শহরে এখনো তৈরি হয় হাত পাখা। জুলাইয়ের তীব্র গরমে নেইজিয়াং শহরের জিন ইন জুই গ্রামের বিস্তীর্ণ মাঠ জুড়ে দেখা যায় পাম গাছের পাতা। গ্রামবাসীরা সেই পাতা সংগ্রহ করে রোদে শুকান। এরপর পরিবারের ছোট ছোট কারখানায় চলে পাতা কাটা, কিনারা মজবুত করা, হাতল লাগানো সহ হাত পাখা তৈরির নানা ধাপ। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই ঐতিহ্যই এখন গ্রামের প্রধান শিল্পে পরিণত হয়েছে। প্রায় 100টি পারিবারিক কর্মশালায় বছরে 50 লাখেরও বেশি হাত পাখা তৈরি হয়। এই শিল্প থেকে বছরে প্রায় 3 কোটি ইউয়ান অর্থাৎ প্রায় 44 লাখ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থনৈতিক কার্যক্রম সৃষ্টি হচ্ছে। স্থানীয় উদ্যোক্তারা বিক্রয় ব্যবস্থা আধুনিক করায় দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বেড়েছে এই হাত পাখার চাহিদা। সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি বাজারে প্রবেশের ফলে ইয়াংজিয়া টাউনের এই হাত পাখা এখন জাপান, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং ইউরোপের কয়েকটি দেশেও রপ্তানি হচ্ছে। গ্রামটিতে বছরে 50 লাখেরও বেশি হাত পাখা উৎপাদিত হয়। চাহিদা এতটাই বেড়েছে যে বর্তমান উৎপাদন সক্ষমতা দিয়েই সব অর্ডার পূরণ করা কঠিন হয়ে পড়েছে। একসময় কেবল স্থানীয় ব্যবহারের জন্য তৈরি হওয়া এই ঐতিহ্যবাহী হাত পাখাই এখন জিন ইন জুই গ্রামের অর্থনীতির চালিকা শক্তি। লোকজ কারুশিল্পকে আধুনিক বাজারের সঙ্গে যুক্ত করে কিভাবে একটি গ্রামের জীবনযাত্রা বদলে দেয়া যায় তারই সফল উদাহরণ হয়ে উঠেছে চীনের এই গ্রাম। রাইসা জান্নাত, সময় সংবাদ। গ্রিনল্যান্ডে দ্রুত গলতে থাকা হিমবাহ কি বদলে দিতে পারে ইউরোপের জলবায়ু? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই গবেষণা জাহাজ RSS ডেভিড অ্যাটেনবরো নিয়ে গ্রিনল্যান্ডের পথে আন্তর্জাতিক বিজ্ঞানীদের দল। তাদের লক্ষ্য হিমবাহ গলার প্রভাব আটলান্টিকের স্রোত ব্যবস্থায় কতটা ঝুঁকি তৈরি করছে তার নির্ভুল তথ্য সংগ্রহ করা। যুক্তরাজ্য থেকে যাত্রা শুরু করেছে প্রায় 80 জন বিজ্ঞানী ও গবেষক। 5 থেকে 6 সপ্তাহের মিশনে গ্রিনল্যান্ডের হিমবাহ, সমুদ্রে বরফ গলার ধরন এবং তার প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। অভিযানের নেতৃত্ব দিচ্ছে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে। গবেষণাটি পরিচালিত হচ্ছে 2 কোটি পাউন্ডের গ্রিনল্যান্ড আইস শিট টু আটলান্টিক টিপিং পয়েন্টস প্রকল্পের আওতায়। বিজ্ঞানীদের আশঙ্কা, গ্রিনল্যান্ডের বরফ গলে বিপুল পরিমাণ মিঠা পানি উত্তর আটলান্টিকে মিশলে দুর্বল হয়ে যেতে পারে ইউরোপের জলবায়ু নিয়ন্ত্রণকারী সমুদ্র স্রোত ব্যবস্থা। এর ফলে ইউরোপ জুড়ে চরম আবহাওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জলবায়ুর দীর্ঘমেয়াদী ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন দেখা দিতে পারে। সম্প্রতি যুক্তরাজ্য ও ইউরোপে ইতিহাসের উষ্ণতম জুনের অভিজ্ঞতা এই উদ্বেগ আরও বাড়িয়েছে। অভিযানে ব্যবহার করা হবে অত্যাধুনিক স্বয়ংক্রিয় ডুবোযান বোটি ম্যাক বোট ফেস। এটি হিমবাহের সামনের অংশে প্রায় 1500 মিটার গভীরে নেমে বরফ, সমুদ্রতল ও পানির প্রবাহের ত্রিমাত্রিক তথ্য সংগ্রহ করবে। গবেষকদের মতে এমন তথ্য আগে কখনো এত বিস্তারিতভাবে সংগ্রহ করা হয়নি। এসব তথ্য হিমবাহের স্থিতিশীলতা ও ভাঙনের প্রক্রিয়া বোঝার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে। রাইসা জান্নাত, সময় সংবাদ।
ইউরোপে ব্যবসা শুরু হতে যাচ্ছে আরো সহজ, দ্রুত ও সাশ্রয়ী। 100 ইউরোরও কম খরচে অনলাইনে কোম্পানি নিবন্ধনের সুযোগ দিতে নতুন উদ্যোগ নিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। প্রস্তাবটি বাস্তবায়ন হলে একটি নিবন্ধনের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের 27টি সদস্য দেশে ব্যবসা সম্প্রসারণের পথ খুলে যাবে। সম্ভাবনাময় এই উদ্যোগে আশাবাদী প্রবাসী ইতালিতে বসবাসরত বাংলাদেশি উদ্যোক্তারাও। ইতালির প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্র রিপোর্ট। ইউরোপে ব্যবসা শুরু করতে আর গুনতে হবে না হাজার হাজার ইউরো। ব্যবসা নিবন্ধন প্রক্রিয়া সহজ ও ডিজিটাল করতে নতুন প্রস্তাব চূড়ান্ত করেছে ইউরোপীয় পার্লামেন্ট। প্রস্তাব অনুযায়ী 100 ইউরোরও কম খরচে অনলাইনে কোম্পানি নিবন্ধনের সুযোগ মিলবে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ব্যবসার নিবন্ধন সম্পন্ন করা সম্ভব হবে। বর্তমানে ইতালিতে একটি নতুন কোম্পানি নিবন্ধন, নোটারি ফি ও অন্যান্য প্রশাসনিক আনুষ্ঠানিকতা মিলিয়ে খরচ হয় প্রায় 2 থেকে 6,000 ইউরো। সেই নিবন্ধনের কার্যকারিতা মূলত ইতালিতেই সীমাবদ্ধ। তবে নতুন ব্যবস্থা চালু হলে একটি নিবন্ধনের ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নের 27টি সদস্য দেশে ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণের সুযোগ সহজ হবে বলে আশা করা হচ্ছে। এতে সবচেয়ে বেশি উপকৃত হবেন ক্ষুদ্র উদ্যোক্তা ও প্রবাসী ব্যবসায়ীরা। নতুন উদ্যোগে আশাবাদী ইতালি প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারাও। নতুন আইনের প্রস্তাবনা এনেছে, এই প্রস্তাবটি যদি বাস্তবায়িত হয় তা আমাদের বিশ্বাস যে ইতালি সহ সারা ইউরোপেই ব্যবসা বাণিজ্যের প্রসারতা সৃষ্টি হবে। ইতালিতে ব্যবসা প্রতিষ্ঠান খুলতে গেলে 2-3 হাজার ইউরোর প্রয়োজন হয় এবং সময়ের ব্যাপার। সম্প্রতি ইতালিতে নতুন একটি আইন হতে যাচ্ছে যেটা নাকি 100 ইউরোর মাধ্যমে এই 2-3 হাজার টাকার কাজটা সম্পন্ন করা যাবে। এটা যদি তৈরি হয় তাহলে নতুন ব্যবসায়ীতে নতুন দিগন্তের তৈরি হবে। ইউরোপ জুড়ে ব্যবসা সম্প্রসারণ ও সহজলভ্য করতে নতুন উদ্যোগ নিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। বিশেষজ্ঞদের মতে নিয়মটি কার্যকর হলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন ক্ষুদ্র উদ্যোক্তা, স্টার্টআপ ও অভিবাসী ব্যবসায়ীরা। এতে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানও বাড়বে। শুধু ইতালিতেই প্রায় 35,000 প্রবাসী বাংলাদেশের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। নতুন নিয়ম চালু হলে ইউরোপ জুড়ে তাদের ব্যবসা সম্প্রসারণ আরও সহজ হবে। ইউরোপীয় কমিশনের পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে চলতি বছরের শেষ দিকে অথবা 2027 সালে ধাপে ধাপে নিয়মটি কার্যকর হতে পারে। এতে ইতালি সহ পুরো ইউরোপে নতুন উদ্যোক্তাদের জন্য উন্মোচিত হতে পারে সম্ভাবনার নতুন দিগন্ত। সময় সংবাদ, ইতালি। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইরানে আবারও বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা। কুয়েত, বাহরাইন ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত তেহরানের। সমঝোতায় আগ্রহী ইরান, দাবি হোয়াইট হাউসের। এই ছিল আন্তর্জাতিক সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন মনির হোসেন। ধন্যবাদ আলিশা আপনাকে। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।